ভাবতে দেন। চুপচাপ হয়ে গেলেন ভালো কথা, কিন্তু গর্জিতে ভুলবেন না। এটা ভুলে গেলে কোনোভাবেই চলবে না। তেমন কোনো সিচুয়েশন হলে ডাইরেক্ট অ্যাকশন। ওকে। আসসালামু আলাইকুম ভাই। পলাশ ভাই চলে গেল। চুপচাপ সোফায় বসে টিভি দেখায় মনোযোগ দিলাম। বসে বসে এনিমি দেখছি। এমনভাবে 3 দিন কাটলো। 3 দিন পর কি অবস্থা আজিজ? সবকিছু কেমন চলছে? এই তো স্যার, ঠিকঠাক চলছে। গতকাল আপনার মেয়েকে ওদের বাসা থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। তারপর আজিজ সাহেব সবকিছুই বললেন, শুধু ওই জঘন্য কথা ছাড়া। আপনি এবার এই অন্ধকার থেকে বেরিয়ে আসুন। আপনার মেয়ের সাথে জীবনের শেষ সময়টুকু কাটান। আর আপনার মেয়ে বলেছে যে আপনি আসলেই তবেই কথা বলবে, না হলে এখানে আসবে না। সত্যি? জি, আমি সকল ব্যবস্থা করছি। আপনাকে এখান থেকে বের করার ব্যবস্থা করছি। এখন আসি। আপনাকে বের করতে 2-1 দিন সময় লাগবে। আজিজ সাহেব চলে আসলেন। কোনোভাবে 2 দিন পার হলো। শিকদার সাহেব বাসায়। মেঘলা মোটামুটি সুস্থ। আমি তাকে আগেই বলেছি যেন তার সাথে কি কি হয়েছে ওইসব না বলে। বাবা মেয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। শিকদার সাহেবের চোখে পানি। মেঘলার চোখেও পানি চিকচিক করছে। শিকদার সাহেব মেয়ের কাছে এগিয়ে যেতেই মেঘলা এক পা পিছিয়ে গেল। আগের ট্রমা থেকে বের হতে পারছে না। হয়তো ওর সৎ বাবার কথা ভেবেই এমনভাবে ভয় পাচ্ছে। কেমন আছিস রে মা? মেঘলার চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়তে শুরু করলো, কিন্তু মুখে কোনো কথা নেই, গলায় আওয়াজ নেই। এমন ইমোশনাল সিচুয়েশনে সবাই ইমোশনাল হয়ে গেছি। মা, এটা তোমার বাবা? এমনভাবে ভয় পাচ্ছ কেন মা? এখনো তোমার বাবাকে তুমি ঘৃণা করো? কিন্তু কোন ভুলের কারণে ঘৃণা করছো? সময় নিতে দিন। বাবা ডাক শোনার ইচ্ছে হয়তো পূরণ হবে না, তবে আজকে আমি অনেক খুশি। আচ্ছা, নিয়ে যান, পরে কথা বলবো। বেশ কিছুক্ষণ পর আমি, শিকদার সাহেব, আজিজ সাহেব, পলাশ ভাই সব লিভিং রুমে বসে আছি। তখন শিকদার সাহেব বললেন, আকাশ, আজিজ তো তোমার নামে বেশ সুনাম করলো। কি যে বলেন না স্যার, আমি তেমন কিছু করিনি। আজিজ সাহেব হয়তো একটু বেশি বেশি বলেছেন। আমি তো তোমাকে সব কিছু দিয়েছি, তাইলে ফেরত দিতে চাইছো কেন? এখন আপনার মেয়ে এসেছে, তাকে দিয়ে দেন। আমি এসব কি করব স্যার? আমি সুন্দর এবং সিম্পল একটা লাইফ চাই, এত রাজকীয় নয়। কেন, সমস্যা কোথায়? তুমি কি পয়সা ছাড়া বর্তমান সুখ খুঁজে পাবে? হুম, কখনোই পাবে না। না না স্যার, তবুও আমি কিছু নেব না। লোভ তো হচ্ছে, কিন্তু আমি এসব চাই না। আপনার মেয়েকে দিয়ে দিব। আজিজ সাহেবকে পেপার রেডি করতে বলেন। পরবর্তীতে আফসোস করবা, তখন কিন্তু কিছু করার থাকবে না। তবুও আমি নেব না। তাহলে তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও। শিকদার সাহেবের কথা শুনে হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসলাম। আমার মতো আজিজ সাহেব থেকে পলাশ ভাইও তাই করলেন। কি বলবো আমি? আমি শিকদার সাহেবের মুখের দিকে তাকিয়ে পুরো স্তব্ধ হয়ে গেছি। লিভিং রুমের চারপাশের বাতাস এক সেকেন্ড যেন জমে গেল। আমি আমতা আমতা করে বললাম, কি বলছেন স্যার? আমি আমি কিভাবে ওনাকে বিয়ে করব? আমি তো মাত্র ওনার ফার্স্ট ইয়ারের একটা সাধারণ ছেলে। আর মেঘলা। শিকদার সাহেব আমার কথা শেষ করতে না দিয়েই হাতের ইশারায় আমাকে থামিয়ে দিয়ে সোফায় একটু হেলান দিয়ে বসলেন। উনি আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আকাশ, এই অন্ধকারের জগৎ থেকে আমি জীবনের সব কিছুই পেয়েছি, কিন্তু কাউকে বিশ্বাস করতে পারিনি। কোটি কোটি টাকার সম্পত্তি, এই রাজকীয় গদি, সব তুমি এক নিমিষে ফিরিয়ে দিচ্ছ শুধু একটা সুন্দর শান্ত লাইফের জন্য। তোমার এই নির্লোভ মন আর সততা আমাকে মুগ্ধ করেছে। তাই এইসব তোমারই থাক, শুধু আমার মেয়েকে বিয়ে করে নাও। উনি একটু থামলেন। তারপর আজিজ সাহেবের দিকে তাকিয়ে আবারও আমার দিকে চোখ ফেরালেন। আমি নিশ্চিত মেঘলার সুরক্ষার দায়িত্ব নেওয়ার যোগ্যতা তোমার চেয়ে বেশি আর কারো নেই। আমি তো বুড়ো হয়ে গেছি আকাশ। ক্যান্সার আমার শরীরের সমস্ত এনার্জি শেষ করে দিয়েছে। কখন আছে আর কখন নেই। আমি চলে যাওয়ার পর মেঘলাকে আগলে রাখার মতো একজন শক্ত আর সৎ পুরুষ দরকার। তুমি আমার মেয়েকে বিয়ে করলে আমি শান্তিতে মরতে পারবো। আমার সমস্ত সম্পত্তি, এ রাজত্ব সব তখন তোমাদের দুজনেরই থাকবে। দুঃখিত স্যার,
আমি এই বিয়েতে এভাবে হুট করে রাজি হতে পারবো না। আমার কথা শুনে শিকদার সাহেব কিছুটা চমকে উঠলেন। আজিজ সাহেব আর পলাশ ভাইও বেশ অবাক হয়ে আমার দিকে তাকালেন। কেন আকাশ, কোনো সমস্যা? তোমার কি মেঘলাকে পছন্দ হয়নি নাকি অন্য কোনো কারণ আছে? গভীর নিঃশ্বাস নিয়ে ওনার দিকে তাকালাম। মনে মনে ভাবলাম, স্যার, আপনার মেয়ের সাথে কি জঘন্য অন্যায় হয়েছে, আর ওনার মনের ভেতরে এখন কত বড় ঝড় চলছে সেটা যদি আপনি জানতেন, তবে এই বিয়ের কথা মুখেও আনতেন না। কিন্তু মুখে সেটা প্রকাশ না করে ঘুরিয়ে বললাম, পছন্দ অপছন্দের কোনো বিষয় না স্যার। মেঘলা আপনার মেয়ে, ওনার সম্মান অনেক উচ্চ। কিন্তু আপনি ভাবুন, মেয়েটা এত বছর পর আপনার কাছে ফিরে এসেছে। ওনার মনের ভেতর আপনাকে নিয়ে, ওনার পুরো লাইফ নিয়ে কত ক্ষোভ, কত ট্রমা জমে আছে। ও এখন মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত। এই অবস্থায় ওনার মাথার উপর বিয়ে নামের এত বড় একটা সামাজিক বোঝা চাপিয়ে দেওয়া কি ঠিক হবে? ও তো ভাববে আপনি ওনার উপর থেকে দায়িত্ব কমানোর জন্য আমার কাছে ওনাকে গুছিয়ে দিচ্ছেন। আমার লজিক শুনে শিকদার সাহেব কিছুটা থমকে গেলেন। উনি কোনো উত্তর দিতে পারলেন না। আমি আবারও বললাম, তাছাড়া আমি মাত্র অনার্স ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট। আমি শিকদার সাহেবের গদিতে বসতে চাই না, কারণ এই লাইফটা আমার জন্য না। আমি একটা সুন্দর লিগ্যাল ফিউচার চাই। আগে মেঘলা পুরোপুরি সুস্থ হোক, ওনার মনের ভয় কাটুক, ও নিজের পায়ে দাঁড়াক। ওনার ইচ্ছা অনিচ্ছার একটা দাম আছে না? ও যদি স্বাভাবিক জীবনে ফিরে আসার পর কখনো মনে করে আমায় ওনার ভালো লেগেছে, তখন না হয় এই বিষয় নিয়ে ভাবা যাবে। কিন্তু এখন ওনার দরকার চিকিৎসা, শান্তি আর আপনার ভালোবাসা, কোনো বিয়ের পিঁড়ি নয়। আমার কথা শুনে লিভিং রুমে একটা দীর্ঘ নীরবতা নেমে এলো। আজিজ সাহেব ওপাশ থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে শিকদার সাহেবের দিকে তাকিয়ে বললেন, স্যার, আকাশ একটা খাঁটি কথা বলেছে। ও নিজের কথা ভাবছে না, মেঘলার ভালো মন্দের কথা ভাবছে। এই বয়সে এত ম্যাচিউরিটি সত্যি ভাবা যায় না। শিকদার সাহেব বেশ কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ওনার চোখের সেই কঠিন চাহনি গলে এবার এক গভীর শ্রদ্ধার ভাব ফুটে উঠল। উনি আস্তে আস্তে সোফা থেকে উঠে এসে আমার কাঁধে হাত রাখলেন। তুমি সত্যি আলাদা আকাশ। আজ বুঝতে পারলাম আজিজ কেন তোমার এত প্রশংসা করছিল। ঠিক আছে, তোমার কথাই রইল। মেঘলাকে আগে পুরোপুরি সুস্থ হোক, নিজের বাবার উপর ওনার অভিমানটা কমুক। তবে মনে রেখো আকাশ, আমার পর মেঘলার দেখভাল করার জন্য তোমার চেয়ে যোগ্য পুরুষ আমি আর কাউকে ভাববো না। আমি মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, সাময়িকভাবে একটা বড় জটিলতা এড়ানো গেল। মেঘলার পেটের আর মনের ক্ষতটা শুকানোর জন্য ওনাকে যে সময়টুকু দেওয়া দরকার ছিল সেটা আমি আদায় করতে পেরেছি। কিন্তু আমি যখন ভাবলাম সব কিছু ম্যানেজ করে নিয়েছি, তখন পরিচিত কণ্ঠ ভেসে এলো। উনি বললেন, শিকদার সাহেব, আকাশ এই বিয়েটা করবে। ও মেঘলাকে নিজের স্ত্রী হিসেবেই ঘরে তুলবে। গেল রে, সব কিছুই গেল। আম্মু, কি বলছো সব তুমি? আমি মাত্রই স্যারকে বোঝালাম যে মেঘলার এখন মানসিক শান্তি দরকার, ওনার উপর এই চাপ। আম্মু হাত তুলে আমাকে থামিয়ে দিলেন। ওনার চোখ দুটো আমার দিকে ফিরল। সেই চোখে এক তীব্র মমতার জেদ মেশানো। উনি বললেন, তুই চুপ কর আকাশ। তুই তো শুধু তোর অনার্সের পড়াশুনো আর সুন্দর লাইফের কথা ভাবছিস, কিন্তু তুই কি ভেবেছিস এই নোংরা সমস্যার কথা? এই অবস্থায় একটা মেয়েকে ওনার বাবার এই বিশাল সাম্রাজ্যের ওয়ারিশ বানিয়ে ছেড়ে দিলে চারপাশে লোভী শকুনরা ওকে ছিঁড়ে খাবে। ওনার একটা শক্ত সামাজিক পরিচয় আর আইনি আশ্রয় দরকার। ভাবি, আপনি একজন মায়ের মতো ভেবেছেন। ওর মতো সৎ ছেলের হাতে মেয়েকে তুলে দিলে আমি শান্তিতে চোখ বুঝতে পারবো। কিন্তু আকাশ কি রাজি হবে? হ্যাঁ, ও রাজি হবে। আমার ছেলে এত বড় একটা মেয়ের জীবনের দায়িত্ব নেওয়ার মতো যথেষ্ট ম্যাচিওর হয়েছে। ও মেঘলাকে ওনার প্রাপ্য সম্মান দিয়ে আগলে রাখবে। আমি আর একটা শব্দ উচ্চারণ করতে পারলাম না। আম্মু শিকদার সাহেবের সামনে মেঘলার আসল সত্যটা এক ফোঁটাও প্রকাশ হতে দিলেন না। আম্মু ওখান থেকে চলে গেল, এসে বিপদে ফেলে চলে গেল। তাহলে তো হয়ে গেল, এবার শান্তিতে মরতে পারবো। আমি আর কি বলবো, আম্মু তো কথা দিয়ে চলে গেল। উঠি স্যার। উঠে আম্মু রুমে এলাম। এসে বললাম, আম্মু, তুমি শিকদার সাহেবের সামনে একটা শব্দ ফাঁস করেনি, ওনার বুকটা ভাঙনি, সেটা ঠিক আছে।
কিন্তু আমার ঘাড়ে এত বড় একটা বিয়ের দায়িত্ব কেন চাপালে? মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। মেয়েটার একটা সুন্দর আশ্রয় প্রয়োজন। আর কিছু বলবি? ওনার মুখের দিকে তাকিয়ে আর একটা কথাও বাড়াতে পারলাম না। আমার উপর কথা বলার সাধ্য আমার নেই। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললাম, ঠিক আছে আম্মু, তুমি যখন বলছো আমি মেঘলাকে ওনার প্রাপ্য সম্মান আর আইনি সুরক্ষা দেব, কিন্তু আমি ওনার ইচ্ছার বিরুদ্ধে ওনার উপর কোনো অধিকার ফলাবো না। আমি জানি আমার ছেলে কেমন। তুই ওনাকে সময় দি। এখন যা, রুমে গিয়ে একটু রেস্ট নে। পড়াশোনা বাদ দিয়ে দিবি নাকি? পড়াশোনা বাদ দিতে যাব কেন? কোনো রকম অনার্সটা কমপ্লিট করি। তবে এখনই বিয়ের বিষয়ে কিছু বলতে চাও না। আগে তার মত জানো, তারপর ঘুরে রুমে চলে আসি। এমনভাবেই কিছুদিন গেল। সব কিছু নীরব। বাবা মেয়ের মধ্যকার কিছুটা দ্রুত কমে এসেছে। শিকদার সাহেবকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে খুশি ব্যক্তি সে। বস, আপনি পিস্তল চালানো শিখতে চাইছিলেন, আসেন শিখিয়ে দিই। বসেই তো আছি, চলুন শিখিয়ে দিবেন। তারপর পলাশ ভাইয়ের সাথে এসে প্র্যাকটিস শুরু করলাম। 1.5 ঘন্টা ধরে চেষ্টা করছি, কিন্তু নিশানা ভালোভাবে লাগছে না। ভাই কি একদিনেই শিখতে চাইছিলেন নাকি? কাজ তো নেই, তাই প্র্যাকটিস করতে থাকি। আমি কি অন্ধকারকে বেছে নিচ্ছি? না না, এই অন্ধকার হতে যাবে কেন? শিখে রাখা ভালো। কখন কি কাজে লেগে যাবে তার ঠিক আছে। আরও কিছুক্ষণ প্র্যাকটিস করলাম। নিশানা কিছুটা ঠিক হলো। একটু একটু করে শিখে যাব। এসব ছেড়ে ভার্সিটিতে যাওয়া শুরু করতে হবে। তোমাকে একটা কথা বলতে চেয়েও কিছু কারণে বলা হয়নি। তোমার বাবা চাইছিল আকাশের সাথে তোমার বিয়ে দিতে। আমিও চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমার মতো মেয়েকে আপনার ছেলে বিয়ে করবে? কেন বিয়ে করবে? আমি তাকে কি দিতে পারবো? বাসর রাতে স্ত্রীর থেকে স্বামীর পাওয়া সবচেয়ে বড় উপহার হচ্ছে সতীত্ব। আমি তো দিতে পারবো না। ওটা আমার ছেলে। তোমাকে স্ত্রীর মর্যাদা দেবে। তোমাকে অধিকার দিয়ে তোমাকে অধিকার দেবে, সব কিছু দিবে। তোমার মতামতের অপেক্ষায় আছি। আর কারো কোনো আপত্তি নেই? এই প্রস্তাবে সবাই রাজি। আম্মুর কথা শুনে মেঘলা আম্মুর দিকে তাকিয়ে আছে। আম্মু আবার বলে, তোমার বাবার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। উনি চায় তার মৃত্যুর আগে তোমাকে এমন কোনো ছেলের হাতে তুলে দিতে যে তোমাকে আগলে রাখবে। তোমার বাবার কাছে আকাশকে তোমার জন্য পারফেক্ট মনে হয়েছে, তাই উনি নিজেই এই প্রস্তাব রেখেছে। মেঘলা কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। আম্মু আবারও বলল, তুমি তোমাকে এতটাই ছোট করো না। প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু ঘটে, তাই বলে কি সেটা নিয়ে বসে থাকলে চলে? ঠিক আছে। ওকে, তোমার আব্বু অনেক খুশি হবে। অতীত নিয়ে কখনো পড়ে থাকতে নেই। সবসময় বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাববে। বিকেল পেরিয়ে রাত হলো। কাজী ডাকা হয়েছে। উনি স্বাক্ষর নিয়ে চলে গেলেন এবং আজিজ সাহেব একজন হুজুর ডেকেছিলেন। উনি বিয়ে পড়িয়ে গেলেন। সব কিছু কমপ্লিট হলো। রাত 12টা। বাসর ঘরে প্রবেশ করলাম। বাসর ঘর শুধু নামে, কোনো কিছুই করা হয়নি। মেঘলা বিছানায় বসে আছে। আমার আসার শব্দ পেয়ে নড়চড়ে বসলো। ধীরে ধীরে বিছানার কাছে গিয়ে বসলাম। ভয় পাবেন না। আপনি যতদিন পর্যন্ত আগে ট্রমা এবং মন থেকে মেনে নিতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনাকে স্পর্শ করব না। কোনো কোনো প্রকার জোর করব না। কোনো উত্তর দিল না। তাই বললাম, রাত অনেক হয়েছে, আপনি শুয়ে পড়ুন। আমি নিচেই শুয়ে যাচ্ছি। এখানে সোফা নেই তো, তাই নিচে ঘুমাতে হবে। আপনি বিছানায় ঘুমোতে পারেন, মধ্যিখানে বালিশ রেখে দিন, তাহলেই হবে। দেখেন, আমার কিন্তু বাজে অভ্যাস আছে। চার হাত পা মেলে না ঘুমালে ঘুম আসতেই চায় না। আর সব থেকে বড় কথা, অনেক নড়াচড়া করি, শান্ত হয়ে ঘুমোতে পারি না। তাই আমার নিচে ঘুমানোই ভালো হবে। কিন্তু আপনি নিচে ঘুমোবেন কেমন দেখাচ্ছে না? ভাবলাম আলাদা আলাদা রুমে ঘুমাবো, কিন্তু আপনার আব্বুর কারণে এক রুমে আসতেই হলো। যাই হোক, ওইসব কিছু নাই বলি। আপনি শুয়ে পড়ুন। একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ি। পরের দিন সকাল, ঘুম থেকে উঠে দেখি মেঘলা ঘুমিয়ে আছে। আমি উঠে বিছানায় বালিশ আর চাদর রেখে বাইরে এলাম। এসে একেবারে বাইরে, মানে বাসার ভিতর থেকে বেরিয়ে ট্রেনিং স্পটে এলাম। পিস্তলটার সাথে ছিল, ওটা নিয়ে প্র্যাকটিস শুরু হলো। কিছুক্ষণ পরে শিকদার সাহেবের আগমন ঘটলো। গুড মর্নিং। গুড মর্নিং। সকাল সকাল
এখানে চলে এসেছো যে? ভাবলাম সকাল সকাল যেহেতু মুড ফ্রেশ আছে একটু প্র্যাকটিস করে নিই। ওকে, দেখো আমার টার্গেট কেমন। শেখদার সাহেব পিস্তল নিয়ে বোতলগুলোর হেড না দেখেই মারতে শুরু করলো। তা দেখে বললাম, আপনার পাকা হাত, আর আমি তো মাত্র 2 দিন ধরে অভ্যাস করছি। শোনো, তোমাকে যা বলতে এলাম, আমার মনে হচ্ছে আমার সময় ফুরিয়ে এসেছে। আজকে স্বপ্নে দেখলাম কে একজন আমাকে ডাকছে, এতে বুঝে গেছি আমার সময় শেষ। একজন বাবা হিসেবে কি চাইবো বলো? আমার মেয়েকে দেখে রেখো, আর কষ্ট পেতে দিও না। ওখানে না জানি কি কি হয়েছে মেয়েটার সাথে। টেনশন করবেন না, আমি যত্নে রাখবো, আগলে রাখবো। আর এই সব কিছু আমার মেয়ের কাছে ট্রান্সফার করার প্রয়োজন নেই। তোমার কাছে সমস্ত কিছু রেখে দাও, আর তুমি তোমার মতো করে গুছিয়ে নিও। জীবনে অনেক পাপ হয়েছে, ক্ষমা চেয়েছি, আল্লাহর ক্ষমা করবে কিনা জানি না। ওনার গলাটা জড়িয়ে এলো। একটু চুপ থেকে আবারও বলল, আজিজের উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারবো, পলাশের উপরও চোখ বন্ধ করে ভরসা করতে পারো। এরা আমাকে ধোকা দেয়নি, মানে তোমাকেও দিবে না। জি, আপনার এমনভাবে জেলে থাকার কারণ আমি আজও বুঝিনি। আপনি তো চাইলে জেল থেকে বেরিয়ে আসতে পারতেন। আমার কথা শুনে মৃদু হাসলো। ওখানে কেন জানি আমার অনেক ভালো লেগেছিল। সত্যি বলছি, ওখানে থাকতে আমার অনেক ভালো লেগেছিল, এটাই কারণ। এর বাইরে আর কোনো কারণ নেই। জি, বুঝলাম। এই দিক থেকে আধা পাগল কেউ এমন খোলামেলা লাইফ রেখে জেল হাজতে বসে থাকে। তবে ওনার এইসব ভাবতেই বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। আমি তো সাধারণ একটা লাইফ চেয়েছি, তাহলে এইসব কেন হলো? যতই এসব থেকে বের হতে চাচ্ছি, ততই যেন এর গভীরে ডুবে যাচ্ছি। তুমি তোমার মতো জীবনযাপন করতে পারো, তোমাকে বলার মতো বা বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। তুমি এইসব কিভাবে ইউজ করবা তুমি জানো। ভালো হলে ভালো, আর খারাপ করলে খারাপ। ওকে, তুমি প্র্যাকটিস করো। জি, আমি মাথা নেড়ে বললাম, আপনার বিজনেসগুলো কি করব? বললাম তো, তুমি তোমার মতো গুছিয়ে নিও। আজিজ এবং পলাশ তোমাকে ফুল সাপোর্ট করবে, ভুল হলে তা ধরিয়ে দেবে। তবে কিছু কথা শোনো, রাগের মাথায় কখনো কোনো ডিসিশন নিও না, সব সময় ভেবে চিন্তে নেবে। রাগের মাথায় কখনো কোনো ভালো কিছু হয় না। জি, মনে থাকবে। শিকদার সাহেব চলে গেল। আমি ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। মনে হলো এটাই ওনার সাথে শেষ কথা বলা আর শেষ দেখা। চেষ্টা করলাম, কিন্তু টার্গেট লক হচ্ছে না। ওনার কথা কানের পাশে কেমন যেন বাজতে শুরু করলো। আহ, জীবন। কিছুক্ষণ পরে আমি বেরিয়ে এলাম। তারপরে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলাম। পোশাকে কোনো লাক্সারিয়াস নেই, সাদামাটা পোশাক। আপনি কি এমনভাবেই ভার্সিটিতে যাবেন? হুম, কেন, কোনো সমস্যা? আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন? আপনার পড়াশোনা কত দূর? ইন্টার পর্যন্ত পড়া হয়েছিল, তারপর আমার ওকে, থাক, এইসব বিষয় নাই বলি। আপনার বাবাকে একটু সময় দেন, ওনার সাথে কথা বলেন। ওনার মনে কত কথা জমে আছে, কিন্তু বলতে পারছে না। আপনাকে অনেক কিছুই বলতে চাই, কিন্তু আপনার দিকে তাকিয়ে আর কিছু বলে না। আপনি কেমন ওনাকে দেখে ভয়ে ভয়ে থাকেন, সেটা তো উনি বুঝতে পারেন। জি, আমি ট্রাই করছি। মনে মনে বললাম, আপনার ট্রাই করতে করতেই হয়তো চিরবিদায় নিয়ে চলে যাবেন। তখন আফসোস ছাড়া আপনার কিছু করার থাকবে না। রুম থেকে বেরিয়ে এলাম। লিভিং রুমের সামনে আসতেই আজিজ সাহেবের সাথে দেখা। তোমার পেপার ভার্সিটিতে পৌঁছে দিয়েছি, আর যদি কোনো সমস্যা হয় তাহলে একটা ফোন দিবা। যদিও কোনো সমস্যা হবার কথা নয়। জি, এইভাবে ভার্সিটিতে যাবা, এইভাবে যাও যেন সবাই তোমার দিকে তাকিয়ে থাকে। না না আজিজ সাহেব, তার প্রয়োজন নেই। আগে যেমনভাবে যেতাম তেমনভাবেই যাব। বাসা থেকে বেরিয়ে এলাম। বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে চলে আসি। একটু দাঁড়াতেই বাস পেয়ে যাই। কিছুক্ষণ পরে ভার্সিটিতে পৌঁছে যাই। কতদিন পর এলাম, পুরনো বন্ধুদের খুঁজে ওদের কাছে এলাম। সবাই আমার দিকে ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। হৃদয় তো চোখ ডলে আমার দিকে দেখছে। কাছে গিয়ে বললাম, না না, তোরা ঠিকই দেখছিস, আমি তোদের বন্ধু আকাশ। তুই তুই এখানে কিভাবে? তোর তো জেলে থাকার কথা। একজন ভালো উকিল পেয়েছিলাম, তার জন্য বের হতে পেরেছি। আমার অবস্থা তো ভালো, তোদের অবস্থা কি বল? কেমন আছিস তোরা?
আমরা তো ভালো, এখন আরও ভালো। আমাদের মাঝে তুই ফিরে এসেছিস না? হুম, এখন থেকে নিয়মিত আড্ডা হবে, ক্লাস হবে। মনে হচ্ছে আড্ডা একটু কমে যাবে। আমার কড়া নির্দেশ, যেন তেমন আড্ডা না দিই। এটা তো আমার আম্মুও বলে। এই সব কথায় কান দিতে আছে। তবে এবার নিজের রাগকে কন্ট্রোল কর। তোর রাগ এত জঘন্য জানা ছিল না, এমন তো এর আগে দেখিনি। সেদিনের সিচুয়েশনটা এমন ছিল যে মেজাজ এমনিতেই সপ্তমে চড়ে গিয়েছিল। শাহ আলী, এতগুলো দিন ধরে ওর পিছনে পিছনে ঘুরলাম, এত মান অভিমান সহ্য করলাম, এত উপহার দিলাম, আর ও কিনা আমার প্রস্তাব গ্রহণ না করে আমার চোখের সামনে এক অচেনা ছেলেকে দাঁড় করিয়ে বলে ও নাকি ওর ফ্রেন্ড। অতটুকু হলেও হয়তো সহ্য করে নিতাম, কিন্তু ওই পাজির পুত মা আদার ফাঁকার আমাকে অপমান করা শুরু করলো। বেশ, আমার মাথার রগ ছিঁড়ে গেল। ওই অপমানের চালাতেই আমার মাথা পুরোপুরি হ্যাং হয়ে গিয়েছিল। ও খানকির কথা বাদ দে, মনে মনে বললাম, ও বিন্দাস ঘুরে বেড়াচ্ছে না কিভাবে ঘুরে বেড়াচ্ছে সেটা আমি ভালো জানি। বন্ধু, বুকে আই। একে একে সবাইকে জড়িয়ে ধরলাম। আমাদের গ্রুপ আবারও পরিপূর্ণ। একটু আড্ডা দিয়ে ক্লাসে আসার সময় সবাই কেমন করে যেন দেখছিল, আর ক্লাসে প্রবেশ করার পর থেকে তো আরও সবাই আর চোখে দেখছে। খেয়াল করলাম মায়া আর চোখে আমার দিকে তাকিয়ে আছে, তবে ওর চোখের সেই পুরনো দাপট এখন আর নেই। সেখানে এখন শুধু ভয় আর অদ্ভুত অস্থিরতা। ও হয়তো ভাবছে যে তার কারণে তার ফ্যামিলির কী অবস্থা হয়ে গিয়েছে। আমার চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে সামনের দিকে তাকালো। ওর দিকে কি দেখিস? না, এত কিছু হবার পরেও প্রেম ভালোবাসা ভাতের মারের মতো উতলে উঠতে উঠছে। আরে না, ওর শিক্ষা হওয়া উচিত, কিন্তু থাক, এখন আর কিচ্ছুই করব না। এমনভাবে ওর দিকে দেখিস কেন? এখন দেখে লাভ আছে? সব কিছু তো সেদিন ভার্সিটিতে শেষ হয়ে গিয়েছে। আমি তো কিছুই বলিনি, শুধু বলেছিলাম এটা আমার ফ্রেন্ড। এটাতে এত রেগে যাওয়ার কি ছিল? রাখবো না কেন? 5 মাস ধরে পিছনে ঘোরাচ্ছিস, তার পকেট খালি করছিস, আর হঠাৎ করে একটা ছেলেকে এনে বলছিস এটা নাকি তোর নতুন ফ্রেন্ড। রাগ তো হওয়াই স্বাভাবিক। বুঝতে পারছি, তবে এখন ওর থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো। যেমন দেখছিস এমন মোটেও না। এর শান্ত চেহারার মধ্যে এমন এক ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে যা কেউ কল্পনাও করতে পারবে না। তা তো এখন বলবি, সেদিন ভার্সিটিতে দেখেছিস না? কিন্তু এমনভাবে ভার্সিটিতে কেন এসেছে বুঝলাম না। কোনো বডিগার্ড নেই, ব্র্যান্ডের পোশাক নেই, না এইসব প্রকাশ করতে চায় না। আমার পরিবারের সাথে যা করেছে তার জন্য তো কোনোদিন ক্ষমা করব না। ইচ্ছে তো করছে জানে মেরে ফেলি। চুপ করে বসে থাকলাম। একে একে ক্লাস শেষ হলো। বিকেলে ক্লাস শেষ করে যখন গেটের দিকে যাচ্ছি, তখন দেখলাম একপাশে একটা বেশ দামি গাড়ির সামনে মায়া দাঁড়িয়ে আছে আর কথা বলছে। যা পাশে করতে থাক। আমি পকেটে হাত দিয়ে একদম শান্ত মুখে গেটের দিকে এগিয়ে গেলাম। গেট থেকে বের হয়ে বাস স্টপের দিকে যাচ্ছি। ঠিক তখনই ওই দামি গাড়িটা আমার সামনে এসে দাঁড়াই। বুঝলাম না এটা আবার কে, আর আমার সামনে এমনভাবে গাড়ি দাঁড় করালো কেন? পিছনে ঘুরে দৌড় দিব কি? তেমন কিছু দেখলে তাই করব। গাড়ির দরজা খুলে একজন মেয়ে নামলো। ওনার পরনে দামি পোশাক, বোঝা যাচ্ছে বড় কোনো ফ্যামিলির মেয়ে। চোখে একটা তীব্র কৌতূহলী চাহনি। ভ্রুকুচকে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলাম, কাউকে খুঁজছেন? আমি কোনো সাধারণ মানুষকে খুঁজছি না আকাশ, আমি খুঁজছি তোমাকে। কিছুটা অবাক হলাম। ওনার মুখে আমার নাম শুনে আমার ভেতরের সতর্ক ভাবটা আরও বেড়ে গেল। কে এই মেয়ে? আমার কাছে তার কী চাই? আপনি আমাকে চিনেন? কে আপনি? আমি মনসুর আলীর মেয়ে ইয়াসমিন। আমার আব্বু তোমার কাছে হেরে গেছে, কারণ ওনার বয়স হয়েছে, ওনার ক্ষমতা ক্ষয়ে গেছে। কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। যে ছেলে আমার বাঘা বাঘা বাবাকে এক রাতে শান্ত করতে পারে তাকে দেখার আমার খুব শখ ছিল, তো তাই আর কি খোঁজখবর নিয়ে চলে এসেছি। ওনার দিকে শুধু তাকিয়ে রইলাম, কোনো রিয়াকশান দিলাম না। গ্রেট। পাশ কাটিয়ে চলে আসতে যাব, তখন আবারও বলল, আই এম কার্সিং হার্ট অন ইয়োর পার্সোনালিটি। হেঁটে চলে আসি বাস স্ট্যান্ডে। মেয়েটা গাড়িতে উঠে চলে গেল। ওর বাবা পিছু ছেড়েছে, কিন্তু এখন দেখি তার মেয়ে পিছু পড়ল। মেয়েটা জাস্ট ওয়াও, বেশ আকর্ষণীয়। ছি, বাসায় বউ আছে। তারপর বাস ধরে বাসায় চলে আসি।
বাসায় আসতেই বুকের ভেতরটা কেমন করে উঠল, কেমন নীরবতা। মেঘলা শিকদার সাহেবের রুমের বাইরে চুপচাপ মেঝেতে বসে আছে। আজিজ সাহেব রুম থেকে বেরিয়ে এলেন। তাড়াহুড়ো করে কাছে গিয়ে বললাম, কি হয়েছে আজিজ সাহেব? হঠাৎ করেই শিকদার সাহেবের অবস্থা খারাপ। কোনো কথা বলছে না, শুধু সবার দিকে তাকাচ্ছে। ওনার শেষ সময় চলে আসছে। কাঁধ থেকে ব্যাগ ফেলেই রুমের দিকে দৌড়। কাছে গেলাম, কিছু বলছে না, শুধু দেখছে। হাত ধরে বললাম, আপনাকে কথা দিচ্ছি মেঘলাকে কষ্ট পেতে দিব না, নিজের জীবন দিয়ে আগলে রাখবো। ওনার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। আজিজ সাহেব, ওনাকে হাসপাতালে নিয়ে চলেন। তুমি আসার সময় একটু আগেই ডক্টর বেরিয়ে গেল। তুমি হয়তো খেয়াল করেছো একটা গাড়ি বাসা থেকে বের হয়েছে। আপনি আমাকে আগে বলেননি কেন? কোনো উত্তর দিলাম না। বুকের ভেতরটা কেমন যেন করছে। যত সময় যাচ্ছে ততই অস্থিরতা কাজ করছে। বিকেল 6টা, পুরো বাসায় শোকের ছায়া। শিকদার সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মেঘলা আম্মুর বুকে মাথা রেখে শব্দ করে কান্না করছে। তার কান্না দেখে সবার চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। বাবার ভালোবাসা কি বোঝার আগেই এতিম হয়ে গেল। আকাশ, এমনভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, নিজেকে শক্ত করতে হবে। এখন কি করবা? জানাজা আর দাফনের ব্যবস্থা করতে হবে। আকাশ, শিকদার সাহেবের মৃত্যুর কথাগুলো বলতে গিয়ে আজিজ সাহেবের গলা ধরে আসছে। সেও নিজেকে কোনো রকমে সামলে রেখেছে। আজিজ সাহেব, বাসার পিছনে কবর দেওয়ার ব্যবস্থা করুন। মসজিদের মাইকে ঘোষণা দিতে বলুন। আকাশ, শিকদার সাহেবের মৃত্যুর খবর শুনলে শিকদার সাহেবের শত্রুরা চারপাশ থেকে হামলে পড়বে। সামলে নেব। যে এই সুযোগ নিয়ে কোথাও কিছু করার চেষ্টা করবে সে আমার প্রথম শিকার হবে। কোনো দয়া করব না। আগে কবর খোঁড়ার ব্যবস্থা করেন, তারপর মাইকে অ্যানাউন্স করেন। ওনাকে চোরের মতো লুকিয়ে মাটি নিচে রাখবো না।